কেমন আছো বন্ধুরা? গল্প আড্ডা গানের আরো একটি লাইভ নিয়ে আমরা কিন্তু হাজির হয়ে গেছি। এই মুহূর্তে আমি একটু সময় নেব লাইভটা আমাদের গ্রুপগুলোতে শেয়ার করার জন্য। 2 থেকে 1 মিনিট সময় আমি একটু নিচ্ছি। আজকেও আমার সাথে উপস্থিত আছে প্রীতম প্রীতম চৌধুরী, আর আমি অহনা। আমি আছি তোমাদের সাথে। আজকে আমরা কথা বলবো আমাদের গল্প আড্ডা গান পেজের নেপথ্যে কারা ছিল, কিভাবে পেজটার কার্যক্রম আমরা শুরু করলাম, কি কি কাজ পেজে হয়েছে সেই বিষয়গুলো, এবং এই ধরনের পেজ এর আগেও ছিল কিনা, এবং এই ধরনের পেজের ভবিষ্যৎ কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমার সাথে আছে প্রীতম। আমি এবার একটু প্রীতমের কাছে চলে যাচ্ছি। প্রীতম, কেমন আছেন? ভালো আছি অহনা। আশা করছি আমার সকল বন্ধু পেজে যারা কলা কৌশলী এবং ফলোয়ার্স যারা আছেন সকলেই ভালো আছেন। 7 দিন পর আবারও এসেছি দর্শকদের উদ্দেশ্যে, দর্শকদের সাথে কথা বলবো আমাদের ভবিষ্যৎ উদ্দেশ্য, আমাদের পেজের নেপথ্যে কারা কারা আছেন, আমরা কি কি কাজ করছি এবং কি কি বিষয় নিয়ে মূলত আমরা রিলস লেখা অথবা এই জাতীয় কাজগুলো করব তা নিয়ে আজকের আমাদের আলোচনা, যেটা আপনি একটু আগে বলেছেন। ঠিক আছে প্রীতম, তো আমাকে এবার একটু আপনি বলুন, আপনি কি আসলেই ভালো আছেন, নাকি শ্রোতাদের বা লিসনার যারা শুনছে তাদেরকে বলার জন্য বলছেন যে ভালো আছেন? অনেকটা অনেকটা ব্যাপারটি হচ্ছে যে আনুষ্ঠানিকতা বলতে হয়। ভালো আছি ভালো আছি বলতে হবে, একটা গানের লাইন মনে পড়ছে এক্ষেত্রে। তো আহ থাকে যে চারপাশে পারিপার্শ্বিক, আমাদের পারিপার্শ্বিক যে চাপ, মানসিক অস্বস্তি, অবসাদ, সব তো একটি মানুষের থাকে, যে কোনো মানুষেরই থাকে। তো সব মিলিয়ে আহ আহ, পারিপার্শ্বিক চাপ, মানসিক অবসাদ এসব থাকার পরেও নিজেকে ভালো আছি বা আমি ভালো, এই এই কথাটি একটি মানুষ যতবার বলতে পারে, যত বেশি বলতে পারে, ততই সে আসলে ভালো থাকে। তো আমিও নিজেকে সেই জায়গায় রাখার চেষ্টা করি, নিজেকে আহ মনে করিয়ে দিবার বা যে আমি ভালো আছি। দর্শকদের আহ কেউ সেটি আসলে বলা যে ভালো আছি, যতই খারাপ থাকি, যতই অস্বস্তিতে থাকি বা অবসাদে ভুগি। ঠিক আছে প্রীতম, তো এবার আরো একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে, সেটা হচ্ছে যখন আপনি ভালো থাকেন না, এরকম অনেক সময় হয় আমাদের কিন্তু মন খারাপ থাকে, মনের উপরে অনেক চাপ পড়ে। তো যখন আপনি ভালো থাকেন না তখন আপনি কি করেন? আহ আমি সাধারণত দুটো বিষয় করার চেষ্টা করি। আহ প্রথমে যেটি করি যে গান শোনার চেষ্টা করি, সুর কিংবা গান, এবং একটি আমার মনের মধ্যে বেশ একটি ইতিবাচক প্রভাব তৈরি করে। গান কিংবা সুর শোনাটা বেশ ভালো লাগা তৈরি করে এবং আমি অনেকটা ভালো অনুভব করি। এরপর আমি যেটি করার চেষ্টা করি যে আমার পরিচিত বন্ধু বান্ধব বা আমার যারা ভাই বোন আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, একটু আড্ডা দেওয়ার চেষ্টা করি। এবং আমি যেটা দেখেছি যে আমি আমার আমার খুব মন খারাপ, আমি তখন আহ, একটু সময় ধরে আড্ডা দেওয়ার চেষ্টা করছি তাদের সাথে। দেখা যায় যে কিছুক্ষণের মধ্যে আমার মনটা পুরোপুরি ভালো হয়ে গেছে। আমি নিজের মধ্যে একটা ইতিবাচকতা অনুভব করছি। আমার যে বিষয় নিয়ে মন খারাপ ছিল, আহ যে চিন্তাটা আমার মনের মধ্যে আমাকে অবসাদ করছিল, আমার মনের মধ্যে খুব আহ, আন্দোলন করছিল, সেই বিষয়টা আর নেই।
সেই বিষয়টা আমার মন থেকে অনেকটাই দূরে সরে গেছে, অনেকটা পাথর সরে যাওয়ার মতো হয়ে যায় ব্যাপারটা। এছাড়াও আমি চেষ্টা করি মাঝে মাঝে একটু পছন্দের খাবার, যেমন আমার পছন্দের খাবারের মধ্যে আছে চকোলেট, এটি খাওয়ার চেষ্টা করি। পছন্দের আহ কোনো বিষয় নিয়ে, যেমন আমার পছন্দের বিষয়ের মধ্যে আছে মনস্তত্ত্ব, প্রকৃতি, ঘুরে বেড়ানো, আহ এই জাতীয় বিষয়গুলো নিয়ে আড্ডা, অথবা আহ কাছে কোথাও ঘুরে বেড়ানো বন্ধুদের নিয়ে, এটিও চেষ্টা করি। তো সব মিলিয়ে এই বিষয়গুলো যদি আমি করি, দেখা যায় যে আমার মনটা খুব একটা খারাপ হয় না। আমার যে মানসিক অবসাদগ্রস্ততা সেটা খুব একটা আর আমাকে গ্রাস করতে পারে না তখন আর। আচ্ছা, মন খারাপ থাকলে কি করা হয় এবার আমি জানলাম। তো এবার আমি একটু বলি যে আপনার মন ক্ষেত্রেও খারাপ জানতে থাকলে, চাইবো, আপনি আপনি কি করেন, আপনার মন্তব্যটাও জানাবেন। আচ্ছা এবার আমি বলি আমি মন খারাপ থাকলে কি করি। প্রথম কথা হচ্ছে, আমি ছোটবেলায় প্রচুর রেডিও শুনতাম। আমার ছোটবেলায় মন খারাপ থাকুক, মন ভালো থাকুক, যাই হয়ে যাক না কেন, আমি রেডিও শুনবই। এবং রেডিও অনুষ্ঠানগুলো আমার মনের যত রকমের ক্লান্তি আছে, দুঃখ আছে, কষ্ট আছে, সবকিছু এক নিমিষেই দূর করে ফেলতো। ঠিক আছে। তো রেডিও অনুষ্ঠানগুলো এরকম সময় হতো, রাত 9টা থেকে শুরু হতো অনুষ্ঠান, এবং যে রাত 12টা, 1টা, 2টো পর্যন্ত অনুষ্ঠান চলতো। এরকম জনপ্রিয় কিছু অনুষ্ঠানের কথা একটু বলবো, সেটা হচ্ছে ভূত এফএম, তারপরে আর জে কিবরিয়ার হ্যালো 920, তারপরে রেডিও টুডেতে একটা শো হতো ভূতম প্যাচা, তারপরে আর জে রাজুর একটা শো হতো মনের জানালা। তো এরকম অসংখ্য রেডিও শো হতো এবং রেডিও শোনা হতো। এটা ছিল আমার ছোটবেলাকার খুব একটা অভ্যাস। তারপরে আরো যে কাজটা আমি করতাম মন খারাপ থাকলে, সেটা হচ্ছে আমি সিরিয়াল দেখতাম, টিভি সিরিয়ালে আসক্ত ছিলাম। 9:30, 8:30, 10:30 এরকম সময়ে আহ টিভি সিরিয়াল গুলো কিন্তু চলতো, ভারতীয় টিভি সিরিয়াল, টার্কিশ টিভি সিরিয়াল। তো টিভি সিরিয়াল গুলো আমি দেখতাম, এবং প্রতিটা পর্বই দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে বসে থাকতাম। মানে একটা পর্ব দেখার পরে পরের পর্বে কি হবে, তারপরের পর্বে কি হবে, একটা আগ্রহ কিন্তু কাজ করতো। ঠিক আছে। তো এইগুলো করতাম ছোটবেলায়। এভাবে আমার মন খারাপটা আমি কাটিয়ে উঠতে পারতাম খুব সহজে। তারপরে আস্তে আস্তে যখন আমি একটু বড় হলাম, বিশ্ববিদ্যালয়ে পা রাখলাম, যখন আমার হাতে একটা স্মার্টফোন আসলো, তখন আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে ইউটিউবে যেতাম, পছন্দের গানগুলো ছাড়তাম ইউটিউবে এবং শুনতাম। তো আমার মন খারাপ থাকলে গান শোনা হতো। আর আগে গান শোনার ক্ষেত্রে যেটা করতাম, তখন কিন্তু বাটন ফোনের একটা যুগ ছিল। তো প্রথম আরেকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে আমি কিন্তু জেনজি জেনারেশন, মানে হচ্ছে আমার জন্ম 2000 সালে। 2000 সালে যাদের জন্ম বা 1999 সালে যাদের জন্ম, তারা কিন্তু দেখেছে যে বাটন ফোন থেকে কিভাবে স্মার্টফোনের দিকে আমরা গেলাম, কিভাবে ফেসবুক আসলো, কিভাবে ইউটিউব আসলো, টিকটক আসলো। এগুলো কিন্তু ছিল না 2009, 10, 11 বা 13 সালের দিকেও কিন্তু ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, স্মার্টফোনও ছিল না। তখন কিন্তু রেডিওর একটা ব্যাপার ছিল, সবাই হাতে হাতে বা মোবাইলে বাটন সেটে রেডিও শুনতো। তারপর আস্তে আস্তে ইন্টারনেট আসলো, ইন্টারনেটের ব্যবহার শুরু হলো, ফেসবুক আসলো, ইউটিউব আসলো, আমাদের বিনোদনের মাধ্যমটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তিত হয়ে গেল, স্মার্টফোন সবার ঘরে ঘরে, সবার হাতে হাতে। এই একটা চেঞ্জ আসলো, এটার মধ্য দিয়ে কিন্তু আমরা এই জেনজি জেনারেশন কিন্তু গেলাম। আমরা নিজের চোখেই দেখলাম যে কিভাবে বাটন ফোন থেকে জিনিসটা স্মার্টফোনে চলে গেল। এই হচ্ছে ব্যাপার। তো স্মার্টফোন যখন চলে আসলো, তখন কিন্তু বিনোদনের মাধ্যমটাও বদলে গেল। আগে এফএম রেডিও গুলোতে যেটা হতো সেটা হচ্ছে কি, শুধুমাত্র কথা শুনতে পেতাম, কে কথা বলতো, কারা কথা বলতো, তাদেরকে কিন্তু আমরা দেখতে পারতাম না। এরকম হয়েছে যে আমি মনে মনে কল্পনা করতাম, রেডিও আমার একটা শো হতো ড্রিমস এভিনিউ। ড্রিমস এভিনিউ এ আরজে ছিল হচ্ছে আরজে ইভান। হ্যাঁ। তো আমি ওর কণ্ঠ শুনে, মানে আমি ওর ভয়েস শুনে এত বেশি পাগল হয়ে গেছিলাম যে আমি ভাবতাম যে আচ্ছা ও দেখতে কেমন। আমি এরকম সার্চ করতাম ইন্টারনেটে, আরজে ইভান ও দেখতে কেমন, একটু একটু দেখি ও কেমন দেখতো, কণ্ঠ এত সুন্দর ছিল। কিন্তু তখনকার যে সময়টা, তখন ইন্টারনেটের প্রচলন ছিল না, ফেসবুক এত ছিল না, সেজন্য কারা কারা আর্য ছিল তাদেরকে কিন্তু আমরা দেখতে পারতাম না, শুধু তাদের কথা শুনতে পারতাম। তো সেই কথাগুলোই এত বেশি ভালো লাগতো শুনতে, যে মনে হতো দেখতে যেন তারা রাজপুত্র। মানে এরকম একটা মনে হতো যে তারা কি দেখতে আসলে রাজকুমারের মতো,
তাদের কণ্ঠগুলো এতটাই ভালো লাগতো শুনতে। তারপরে রেডিওর যে একটা ব্যাপার ঘটলো, রেডিওতে রেডিও চ্যানেলগুলো কি করলো, তারা ফেসবুকে গিয়ে লাইভ অনুষ্ঠান করা শুরু করলো, এবং আরজে গুলো যারা আরজে ছিল তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এরকম করে জিনিসটা বদলে গেল। ইউটিউবে এখন ভিডিও শো গুলো কিন্তু ইউটিউবে যায় বা ফেসবুকে যাচ্ছে। তো যারা যারা শো করে তাদেরকে আমরা এখন দেখতেও পাই যে কারা শো করছে। তো অনেকগুলো রেডিও চ্যানেল কিন্তু এভাবে শো গুলো চালায়, ফেসবুকে দেয়, ইউটিউবে দেয়। সেই আগের যে রেডিও, সেই জিনিসটা কিন্তু এখন আর নাই, জিনিসটা কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। তো এবার আমি একটু প্রীতমের কাছে আসবো এই ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য। প্রীতম, আপনি একটু বলুন যে এই যে রেডিও চ্যানেলগুলো যেভাবে পরিবর্তিত হলো, আগে একরকম ছিল এখন আরেক রকম, এটাতে কি খারাপ হলো না ভালো হলো, কি মনে হয় আপনার? এটি নিয়ে কথা বলার আগে আমিও আমার যে ছোটবেলা এবং এটার সাথে যে আহ রেডিও যে সম্পর্ক, অর্থাৎ আপনি তো বলেছেন যে আপনি আহ কি কি অনুষ্ঠান শুনতেন এবং আপনার মনের মধ্যে কি কি হতো সেটা নিয়ে বলেছেন। আমিও এই জিনিসটা নিয়ে একটু করে বলতে চাই যে আমি রেডিও শোনা শুরু করি 2011 সাল থেকে। এবং আমার মনে আছে যে আমি তখন শুধুমাত্র শুক্রবার 11টা 59 মিনিটে ভূত আসলে আমি শুনতে অভ্যস্ত ছিলাম। আমি আমি যখন নবম শ্রেণীতে পড়ছি। তো নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে পড়ছি, আমার হাতে কোনো মোবাইল নেই। আহ যেভাবেই হোক একটা ব্যবস্থা করে অভিভাবকের সেখান থেকে শোনা হতো, এবং আহ চেষ্টা করা হতো প্রতিটি অনুষ্ঠান যাতে শুনতে পাই, খুব চেষ্টা করতাম। এবং বলা যায় যে রেডিও থেকে পাওয়া একমাত্র বিনোদন হচ্ছে আমার জন্য যে ভূত প্রতি শুক্রবার 11টা 59 মিনিট, রাত 11টা 59 মিনিট। তো চেষ্টা করতাম রাত 2টো পর্যন্ত শোনার, এবং 2টো পর্যন্ত শুনে ঘুমিয়ে যেতাম। এরপর যখন আমি নিজের আহ একটা মোবাইল পেলাম, তখন আরো বেশি আহ, আরো আরো বেশি শোনার চেষ্টা করতাম। দিনের যে অনুষ্ঠানগুলো সেগুলো শোনার চেষ্টা করতাম। তো আস্তে আস্তে আমি রেডিওর প্রতি একটা আকর্ষণ অনুভব করলাম। এবং একটু আগে আপনি যেটি বলেছেন যে আরজেদের যে কথা বলার ধরন এবং কণ্ঠস্বর, বিশেষ করে যে দৃঢ়তা এবং আহ, যে যে মাধুর্য বলতে পারি অথবা সৌন্দর্যতা বলতে পারি কথা বলার ক্ষেত্রে, সার্বিক দিক থেকে তাদের মধ্যে যে বাচন ভঙ্গি আমরা দেখ শুনতে পাই, সেটি আমাদের সবাইকে মোহিত করে। আমাদের সবারই মনের একটা আগ্রহ হয় যে অমুক আরজেকে যদি আমরা একটু দেখতে পারতাম, বা অমুক আরজে আসলে দেখতে কেমন। আপনি যেটা একটু আগে বলেছেন যে আরজে ইভান নামে একজন ছিলেন যাকে আপনি দেখার জন্য খুব আগ্রহী ছিলেন এবং চেষ্টা করেছিলেন, সেরকম আমার সেই ব্যাপারটা আমার ক্ষেত্রে হয়েছে। আমিও আহ, বেশ কয়েকজন আরজের চেহারা এবং তাদের আহ, যে প্রোফাইল সেটি দেখার চেষ্টা করেছিলাম। তো এভাবেই করে কয়েক বছর কেটে গেছে। 2014, 15, 16 ষোলো পর্যন্ত মোটামুটি শোনা হয়েছে। এবং সচরাচর এসে যখন আমি স্মার্টফোন পেয়েছি, স্মার্টফোনের স্মার্টফোন পাওয়ার পরেই আসলে রেডিও থেকে সরে গেছি। স্মার্টফোন এসে দুটো ব্যাপার আমার আসলে আমার অভ্যস্ততা চলে গেছে। আমি যে দুটো ব্যাপারে আগে অভ্যস্ত ছিলাম, এক ছিল হচ্ছে যে কোনো কিছু পড়া, যে কোনো একটি পাতা পেলেই সেটা সাথে সাথে পড়া এবং রেডিও শোনা। তো এই দুটো ব্যাপারই আসলে আমার জীবন থেকে অনেকটা হারিয়ে গেছে। আহ উম, অন্যান্য অ্যাপস গুলো, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার বেড়ে গেছে। সেগুলো এসে আসলে রেডিও এবং যে কোনো কিছু পড়ার যে অভ্যস্ততা সেটাকে কমিয়ে দিয়েছে। তো এরপর থেকে আসলে খুব একটা রেডিও শোনা হয় না। আহ এখন হয়তো সম্প্রতি শোনার চেষ্টা করছি অনুষ্ঠানের কারণে, নিজেকে উন্নত করার কারণে, কিভাবে নিজেকে আহ আরো সমৃদ্ধ করা যায় সেই চিন্তা থেকে। কিন্তু আসলে অনেক বছর শোনা হয়নি। হ্যাঁ। আর আরেকটি বিষয় যেটা আপনি বলেছেন, যে প্রশ্নটা আপনি করেছেন যে আহ আমি কি দেখ কি দেখছি, এক সময় যেটি ছিল যে আহ যখন আমরা দেখতে পেতাম না আরজেদের, শুধুমাত্র তাদের কণ্ঠস্বর কিংবা তাদের বলার ধরন আমরা শুনতে পেতাম, আর এখন দেখতে পাচ্ছি। আমি মনে করি এখনকার
যে প্রযুক্তি তার চাইতে আগের যে প্রযুক্তি যেখানে শুধুমাত্র শোনা যেত সেটি অনেক ভালো। এবং এটি কেন মনে করছি সেটাও বলি যে আমরা যখন একজন মানুষকে শুনছি, তার বাচনভঙ্গি, কথা বলার ধরন, উপস্থাপনা, আহ সেটি আসলে আমাদের মনের মধ্যে একটি প্রশ্ন তৈরি করে যে অমুক মানুষটি দেখতে এমনই হবে। আমরা ক্ষেত্র বিশেষে তার প্রতি আমাদের একটা একটা ভাবাবেগ তৈরি হয়, একটি ভালো লাগা তৈরি হয় সেই মানুষটার প্রতি। দেখা যায় যে অনেক ক্ষেত্রে সেটি যখন আমরা হাতের মুঠোয় পেয়ে যাই, আমাদের বাস্তবের মুখোমুখি হই, মানে যখন তার চেহারা আমরা দেখতে পাই বা তাকে যখন সরাসরি দেখার একটা সুযোগ হয়, যেটি বর্তমান সময়ে হচ্ছে, সেটি তখন আর থাকে না। সেই ভাবাবেগটা আমাদের অনেক ক্ষেত্রে কেটে যায়, আমাদের সেই ভাবাবেগের পর্যায়টা আর থাকে না। আর সেই প্রসঙ্গে আমি মনে করি যে আগের যে বিষয়টি ছিল শুধুমাত্র শুনতে পাওয়া, সেটিই অনেক ভালো। এবং আমি ব্যক্তিগতভাবে আসলেই ওই সময়টাকে উপভোগ করতাম এখনকার চাইতে। ওই সময়টাই আমার জন্য আগের, মানে সেই সময়টাই, পুরোনো দিনের সেই সময়টাই আমার জন্য অনেকটা ভালো ছিল, এই আর কি। এখন একটা বিষয় একটু বলবো, সেটা হচ্ছে গল্প আড্ডা গানের যে কার্যক্রমগুলো, এটা কিন্তু রেডিওর মতো হবে এবং আগের যে রেডিও ছিল সেরকম হবে। আমরা কিন্তু কেউ কারোর চেহারা দেখাবো না এবং আমাদেরকে না দেখেই আমাদের কথা লিসেনার্সরা শুনতে পাবে। তো সেই 2010-11 সালে যে রেডিও যেভাবে চলতো, সেভাবে গল্প আড্ডা গানের কার্যক্রমগুলো চলবে। এবং একটা রেডিওতে যেই সব অনুষ্ঠান হয়, গল্প আড্ডা গানে ঠিক একই রকম ভাবে একই আঙ্গিকে অনুষ্ঠানগুলো সাজানো হবে, যেটা কিন্তু আমার মনে হয় যে একেবারে নতুন। এরকম পেজ আর আছে কিনা আমি বলতে পারছি না। প্রীতম, আপনার কি জানা আছে এরকম কোনো পেজের ব্যাপারে? গল্প আড্ডা গান যেভাবে চলছে, এরকম কোনো পেজের নাম কি আপনার জানা আছে যেখানে শুধুমাত্র কথা শোনা যাবে, কেউ কারোর চেহারা দেখাচ্ছে না, একদম রেডিওর মতো করে অনুষ্ঠানটি চলবে? তার আগে একটি মন্তব্য করি। বাংলা প্রবাদ প্রবচন একটি বিখ্যাত লাইন, পুরোনো জিনিস নতুন মোড়কে। এই কথাটি মনে পড়ছে আসলে। তো আমরাও অনেকটা এই ধাঁচে চলছি, এই ধাঁচে এগিয়ে চলার চেষ্টা করছি, পুরোনো জিনিস নতুন মোড়কে। বেতার কিংবা রেডিওর মতো করে অনুষ্ঠান সম্প্রচার করব, কিন্তু এটি হবে আহ, আধুনিক অ্যাপের মাধ্যমে, মানে স্ট্রিমিয়ারের মাধ্যমে। তো আমি আহ, যতটুকু ঘাটাঘাটি করেছি বিগত 7 কিংবা 8 বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এরকম কোনো অনুষ্ঠান দেখিনি। দেখেছি যে আহ, যদি কোনো সরাসরি সম্প্রচারমূলক অনুষ্ঠান থাকে স্ট্রিমিয়ার বা অন্যান্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে অবশ্যই চেহারা দেখানোর একটা ব্যাপার আছে। তো আমাদের যে ধাঁচ বা আমাদের যে আহ, কৌশল মূলত, যে আমরা যে কৌশলে এগিয়ে যাচ্ছি, যে পুরোপুরি হবে বেতারের আদলে, রেডিওর আদলে, কিন্তু আহ, আহ, মানে কোনো ধরনের চেহারা দেখানো কোনো অবকাশ নেই, বা আমরা কোনো চেহারা দেখানোর চিন্তা ভাবনা করছি না। তো আমার জানা মতো আসলে নেই, এখনো পর্যন্ত আমি যতটুকু জানি এরকম কোনো ধরনের পেজ বা এই জাতীয় কোনো কিছুই নেই। আচ্ছা, এই পাশাপাশি নিসর্গকে আমি যে প্রশ্ন করব যে গল্প আড্ডা গান পেজ, আহ যদিও বা এটা আমরা গত সপ্তাহে, মানে গত অনুষ্ঠান যেটি আমাদের প্রথম সম্প্রচারিত অনুষ্ঠান ছিল, সেখানে আমরা বলেছি, তারপরেও আজকে আমরা একটু করে বিষয়টা নিয়ে কথা বলতে চাই যে আমাদের গল্প আড্ডা জ্ঞান এই পেজটি আসলে কিভাবে কার্যক্রম শুরু করেছে, এবং এর সাথে আরেকটি প্রশ্ন আমি যুক্ত করতে চাইবো, এটির নেপথ্যে কারা কারা আছেন, একটু এই ব্যাপারে জানতে চাইবো। আচ্ছা, গল্প আড্ডা গান পেজটা মূলত খুলেছি আমি আর প্রীতম। আমরা দুজনই হচ্ছে এই পেজের মূল মানুষ। কিন্তু আমরা দুজন মিলে যে কাজ করছি ব্যাপারটা এরকম না, অনেকেই কিন্তু আমাদের পেজের সাথে যুক্ত। যেরকম হচ্ছে রোকনুজ্জামান, সে প্রতিনিয়ত আমাদের পেজে লেখা দেয় এবং সেই লেখাগুলো আমরা পেজে পোস্ট করি। লেখাগুলোতে আমরা চেষ্টা করি এমন কিছু বিষয় রাখার, যে বিষয়গুলো আসলে মানুষের জীবনের সাথে খুব বেশি কানেক্টেড, এরকম কিছু বিষয় কিন্তু আমরা রাখি।
ওই লেখাগুলো যদি তোমরা একটু ভালো করে পড়ো তাহলে তোমরা বুঝতেই পারবে যে এটা তোমাদেরকে একটু স্বস্তি দেবে তোমাদের ব্যস্ত জীবনে। লেখাগুলো ওভাবেই লেখা, ঠিক আছে? রোকনুজ্জামান সে প্রতিনিয়ত লেখা দিচ্ছে, তারপরে আমাদের সাথে কারিগরি বিষয়গুলো দেখছে নাইম, মোহাম্মদ আলী নাইম, যিনি হচ্ছে ওইপিএনএস অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম, এই প্রতিষ্ঠানের সিইও এবং ফাউন্ডার বলা যায়। সে হচ্ছে আমাদের এই গল্প আড্ডা গান যে পেজটি রয়েছে সেটার কারিগরি বিষয়গুলো, টেকনিক্যাল যে কোনো বিষয়গুলো সে সমাধান করে। সে কিন্তু এই গল্প আড্ডা গান পেজের সাথে এভাবে যুক্ত আছে। তো বিশেষ কৃতজ্ঞতা মোহাম্মদ আলী নাইমকে। তারপরে আমাদের পেজে আরো লেখা দিয়েছে আইরিন। আইরিন হচ্ছে প্রীতমের বন্ধু। তো আইরিন কেবলমাত্র মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তার মানে সে অনেক ছোট, তাও কিন্তু সে খুব সুন্দর চমৎকার কিছু লেখা আমাদের পেজে দিয়েছে। সেই লেখাগুলো আমরা শুরুর দিকে পোস্ট করি এবং এই লেখাগুলোর মধ্যে আমিও কিন্তু অনেকগুলো লেখা দিয়েছি, সেখানে আমার নাম উল্লেখ করা নেই যে কোন লেখাগুলো আমার, কিন্তু বাকি পোস্ট গুলোতে আমরা নামও দিয়ে দিয়েছি যে কার লেখা এটা। এবং আমাদের পেজে দর্শকেরা বা শ্রোতারা যেই সকল বিষয়গুলো শুনতে চায় বা যেই সকল বিষয়গুলো জীবনের সাথে খুব ভালোভাবে কানেক্টেড, এরকম কিছু বিষয়ের উপরে আমরা রিলস কিন্তু দিচ্ছি প্রতিনিয়ত। এই রিলস এর লেখাগুলো আমি লিখছি, রোকনুজ্জামান লিখছে। রোকনুজ্জামানকে বিশেষ ধন্যবাদ যে তার ব্যস্ত সময় থেকে সে সময় বের করে আমাদের পেজে দিচ্ছে, সেজন্য রোকনুজ্জামানকে অনেক বেশি ধন্যবাদ। তার লেখা এবং আমার কিছু লেখা, এই লেখাগুলো নিয়ে প্রীতম চৌধুরী রিলস গুলো বানাচ্ছে। তো প্রীতম চৌধুরী রিলস এর ব্যাপারে একদমই নতুন ছিল। নতুন হিসেবে সে রিলস গুলো যে বানিয়েছে, রিলস গুলো কিন্তু আসলে খুব ভালো হয়েছে। এতটা যে ভালো হবে এটা কিন্তু আমিও আশা করিনি, কিন্তু দেখা যাচ্ছে যে না, প্রীতম চৌধুরী খুব ভালোভাবে রিলস গুলো বানাচ্ছে। আর রিলসে এক একটা রিলসে আমি দেখলাম যে খুব ভালো ভিউ হচ্ছে, প্রায় 200-250 এরকম ভিউ হচ্ছে। তো এই মুহূর্তে যারা লাইভটা দেখছো তোমরা প্লিজ লাইভটা তোমাদের কমিউনিটিতে, তোমাদের ফ্রেন্ডদেরকে এবং তোমাদের সাথে যে মেসেঞ্জার গ্রুপ গুলো আছে সবগুলো গ্রুপে ভালো মতো শেয়ার করো, শেয়ার করতে থাকো, ঠিক আছে? আমরা চাই আমাদের এই পথ চলায় তোমরা যাতে আমাদের পাশে থাকো, সেটা আমরা সবসময় চাইবো। সেজন্য আমি তোমাদেরকে বলবো প্লিজ তোমরা লাইভটা একটু বেশি বেশি করে তোমাদের মেসেঞ্জার গ্রুপ গুলো, তোমাদের অনলাইন ফেসবুক গ্রুপ আছে, ঠিক আছে, সেখানে শেয়ার করো। কারণ আমরা আমাদেরকে একটু বিনোদন দিতে চাই, সুস্থ বিনোদন, রেডিওর মতো করে অনুষ্ঠানগুলো চালাতে চাচ্ছি। তো তোমাদের সহযোগিতা অবশ্যই আমাদের দরকার। তো এই মুহূর্তে একজন লাইভটা দেখছো, তো তোমার মনে কোনো কথা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। কমেন্ট অপশন আছে। আমাদের লাইভটা কেমন লাগলো, লাইভে কোনো সমস্যা পাচ্ছ কিনা, বা কি বিষয়গুলো আনলে ভালো হয়, যে কোনো কিছু তোমরা কমেন্টে কিন্তু জানাতে পারো আমাদেরকে। আমরা তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। এবার আমি একটু প্রীতমের কাছে যাব যে প্রীতম, এই গল্প আড্ডা গান যে পেজটি রয়েছে এটার সাথে যুক্ত হয়ে আপনার কেমন লাগছে, এবং আপনি ভবিষ্যতে গল্প আড্ডা গান পেজটাকে কোথায় দেখতে চান? তার আগে আমি পেজের যারা কলা কুশলী ফলোয়ার্স এবং যারা পেজকে এগিয়ে নিতে সহায়তা করছেন, আপনি এর মধ্যেই সবার নাম ঘোষণা করেছেন, তাই আমি আর নামগুলো বলছি না। সবার উদ্দেশ্যেই আমি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। যদি ফলোয়ার্সরা, কলাকুশলীরা এবং যারা নিয়মিত লেখা দিচ্ছেন, এই পেজটিকে এগিয়ে নিতে সহায়তা করছেন, সকলেই সকলেই আছেন বলে আসলে আমরা এগিয়ে যাওয়ার চিন্তা করতে পারছি এবং আমরা আসলেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছি। তো সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো এবং বিশেষভাবে অনুরোধ করবো আপনারা আমাদের সাথে থাকবেন। আহ এবং আপনারা কোন ধরনের বা কোন বিষয় নিয়ে রিলস চান অথবা পোস্ট চান, অথবা কি বিষয়ে অনুষ্ঠান করলে আপনাদের ভালো লাগবে, সেই মন্তব্য আপনারা জানাতে পারেন, সেই বিষয়ে আপনারা জানাতে পারেন আমাদের পেজে, অথবা আমাদের আহ, সরাসরি সম্প্রচার অনুষ্ঠান চলাকালে। আমরা চেষ্টা করব আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে সেই অনুযায়ী অনুষ্ঠানকে সাজানোর, সেই অনুযায়ী রিলস অথবা পোস্ট করার। তো আমি আহ আসলেই আমার আমার যে মূল চাওয়াটা, আহ বন্ধুদের অনুপ্রেরণা তো এসেছি,
এই গল্পটা তো বলা হয়েছে গত সপ্তাহে। আশা করি মনে আছে অহনার, কিভাবে এসেছি, কি পরিকল্পনায় এখানে এসেছি। আশা করি অহনা মনে আছে সেই গল্পটা, যেটি গত হ্যাঁ সপ্তাহে হ্যাঁ, আমার বলেছি। খুব ভালো মতোই মনে আছে। হ্যাঁ, তো আশা করি যারা আমার সেই গত লাইভটি দেখেছেন বা শুনেছেন, তাদের সকলেরই মনে আছে যে সকল বন্ধুদের অনুপ্রেরণায় আমি চেষ্টা করছি কথা বলার একজন ভয়েস ওভার, ঠিক বলবো না, ভয়েস ওভার ব্যাপারটি অনেক বড় ব্যাপার। আমি চেষ্টা করছি শুধুমাত্র তাদের মতো করে একটু গুছিয়ে কথা বলার। তো আহ আমি চাইবো যে একদিন সকল কলা কৌশলীর একটি প্রাণের অনুষ্ঠান হবে, একটি মনের মতো অনুষ্ঠান হবে, এই গল্প আড্ডা গান। তারা দিনের শেষে যখন পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নেবেন, সেই সময়ে বিনোদনের মাধ্যম হবে আমাদের এই গল্প আড্ডা গান পেজটি, যেখানে তারা তাদের মনের কথার একটা প্রতিফলন পাবেন, তাদের মনের একটা প্রতিধ্বনি পাবেন আমাদের এই গল্প আড্ডা গান পেজে। কেউ হতাশ হয়ে গেছেন জীবনের বিভিন্ন ফাঁকে, যারা নিজের মধ্যে একটা অস্বস্তি অনুভব করছেন, নিজের জীবনের প্রতি একটা একটা তিক্ততা অনুভব করছেন, তাদের ক্ষেত্রে স্বস্তি দেবে এই গল্প আড্ডা গান পেজ, যেটি আহ আমি বলবো যে গল্প আড্ডা গান এই পেজটি হবে আপনাকে শুধুমাত্র বিনোদন দেবে তা না, বিনোদনের পাশাপাশি আপনি আপনার জীবন গঠনমূলক, অনুপ্রেরণামূলক, নিজেকে কিভাবে উপরে দিকে নিতে পারেন, নিজেকে কিভাবে আহ উন্নতির দিকে নিয়ে যেতে পারেন, সেই গল্প বা সেই কথাগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব। এক কথায়, আপনি নিজেকে যত রকম উপায়ে, যত উপায়ে নিজেকে আহ উন্নত করতে পারেন, সেই প্রচেষ্টাটা আমরা এখানে তুলে ধরার, আমরা এখানে আনার চেষ্টা করব। আমার মূলত উদ্দেশ্য হচ্ছে দর্শক এখানে নিজের নির্মল বিনোদনের পাশাপাশি নিজের মনের একটা যে একটা একটা প্রতিফলন এখানে দেখতে পাবেন। দর্শকের মনের একটা আয়না বা প্রতিবিম্ব হবে এই গল্প আড্ডা গান। আপনি কি মনে করেন অহনা? হ্যাঁ, আমিও তাই মনে করি। এবং আমাদের অনুষ্ঠান ইতিমধ্যে 27 মিনিট হয়ে গেছে। তো আমি এটাই ভাবছি যে অনুষ্ঠান আমরা খুব বেশি বড় করব না, আমরা অল্প সময় শেষ করব, যাতে করে সবাই ধৈর্য সহকারে পুরোটা দেখতে পারে এবং শুনতে পারে। তো এখন কিন্তু রাতের খাবার খাওয়ার সময় হয়ে গেছে। তো এখানেই বিদায় নিতে হচ্ছে। 27 মিনিট ধরে আমরা অনুষ্ঠান চালিয়েছি। তো শুভরাত্রি সবাইকে। প্রীতম চৌধুরী, আপনাকে শুভরাত্রি, ভালো থাকবেন। আর লিসেনার্স, তোমাদের উদ্দেশ্যে বলছি, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, আর গল্প আড্ডা গান পেজে সঙ্গেই থাকবে। এখানে বিদায় নিতে হচ্ছে, টাটা। ধন্যবাদ জানাবো সকলকে সাথে থাকা